প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি আমি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে টিভিএন ওয়েলনেস টিভিএন24 এর একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলে থাকি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারস নিয়ে, এবং এ বিষয়ে আলোচনার জন্য এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আসুন পরিচিত হই। ডক্টর খন্দকার তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আজকের অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর তাহের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর তাহের, যেটা বলছিলাম যে আজকে আমাদের যে বিষয়, যেটা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা আপনিও বললেন, তো প্রথমে যদি একটু ধারণা দেন এই বিষয়টা সম্পর্কে, যে এটা কি ধরনের সমস্যা। এটার সাথে অনেকে বলেন এটা মানসিক সমস্যা, কেউ কেউ বলেন এটা ব্রেনের কোনো গঠনগত সমস্যা। আসলে বিষয়টা কি? আপনারা তো এই জিনিসগুলো নিয়ে কাজ করেন। আচ্ছা, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দগুলো আমাদের কমিউনিটিতে, সমাজে ছড়িয়ে পড়েছে। যে এটা দুটো শব্দ ব্যবহার করা হয়, একটিকে বলা হয় অটিজম। এই শব্দটি আগে প্রচলিত ছিল, এখন এটি অসুস্থতা আকারে যেভাবে এটি নির্ধারণ করা হয় সেখানে শুধু অটিজম এই শব্দটি আর এখন ব্যবহার হয় না। এখন ব্যবহার হচ্ছে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার। আগে এটাকে বলা হতো অটিজম। তো মূল কথা হচ্ছে বিষয়টি একই। তো স্পেকট্রাম বলার কারণ হচ্ছে যে এটা বিভিন্নভাবে এটি প্রকাশ পেতে পারে, বিভিন্ন বয়সে একরকম, আরেকটি হচ্ছে বিভিন্ন ভাবে। আচ্ছা, এইটার জন্য এটাকে স্পেকট্রাম বলা হয়। কোনো অসুস্থতার ক্ষেত্রে স্পেকট্রাম শব্দটার উপযোগিতা হচ্ছে এরকম। আর এটি হচ্ছে একটা ডিসঅর্ডার, অর্থাৎ কতগুলো উপসর্গ এবং আচরণগত তার উপসর্গগুলো সমষ্টিকে ডিসঅর্ডার বলে। এটা ডিজিজ এই অর্থে ব্যবহার করা হয় না। তো আমরা আচরণগত যে জিনিসগুলো দেখি সেটি হচ্ছে, আমরা একটা শিশুকে 3 বছর, এই শব্দটি মনে রাখতে হবে, 3 বছর আগে যদি শিশুটির সোশ্যাল কমিউনিকেশন স্কিলে ডেফিসিট থাকে, সোশ্যাল কমিউনিকেশন 3 বছর বয়সের আগে, এটা শুরু হবে 3 বছর বয়সের আগে। আর এটি মানে স্থায়িত্ব লাভ করবে 3 বছরের পর থেকে, যে চাইল্ডহুড, অ্যাডোলসেন্ট, ইভেন অ্যাডাল্ট মৃত্যুর আগ পর্যন্ত। অর্থাৎ একটি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের রোগী, সে কিন্তু এই সমস্যাটা নিয়েই সারা জীবন বেঁচে থাকবে। তার বয়স যদি 50ও হয়, যেটি অনেকের ধারণা যে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার একটি শিশুদের অসুখ, শিশুকালেই এটা দেখা দেয় এবং শিশু অবস্থাতেই এটা সেরে যায় অথবা অন্য একটি ভালো পরিণতি হয়, এটি কিন্তু সঠিক নয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে উত্তর আমেরিকায় অভিবাসন নিয়ে আসেন কিন্তু তার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারটি ডায়াগনোসিস হয়নি, সেক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রেও সেরকম পাওয়া যেতে পারে। তাহলে আমরা মূল কথায় ফিরে যাচ্ছি যে এটি কি ধরনের অসুস্থতা, এটা উপসর্গ হিসেবে দেখা দেয়। একটি হচ্ছে কমিউনিকেশন। জি ডক্টর তানরা, একটু ইন্টারাপ্ট করি, সরি, যে আমরা শুনবো সেই বিষয়টা। আমি এর আগে বিষয়টা একটু পরিষ্কার হয়ে নিতে চাই। সেটা হচ্ছে যে বিষয়টা এমন যে এটা যে কোনো বয়সেই দেখা দিতে পারে, এমন না যে শিশুদের সমস্যা এটা বা কিশোর বয়সের সমস্যা, তা না। আপনি যেটা বললেন যে 3 বছর বয়সের আগে তাদের যদি কোনো সমস্যা থাকে সেটার প্রকাশ যে কোনো বয়সে ঘটতে পারে। শুরুটা 3-এর আগে, কিন্তু ধীরে ধীরে পরিপূর্ণতা লাভ করবে আস্তে আস্তে। আচ্ছা, মানে এটা হতে পারে যে কারো হয়তো 14 বছরে প্রকাশ পেলো, এমন হতে পারে কারো 25-এ, কারো 50-এ যেও প্রকাশ পেতে পারে। না, এমনটি বলাটা সঠিক মানে, কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাবে, ধীরে ধীরে প্রকাশ পাবে। এটি আর্লি চাইল্ডহুড, অর্থাৎ
একজন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের ব্যক্তির যে রোগের যে সমষ্টি, এটি 3 বছর বয়সের আগে শুরু হবে। অর্থাৎ আমরা 12 মাসের পর, অর্থাৎ 18 মাসের একটি শিশুকে আমরা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আছে কি না এটা আমরা সন্দেহ করতে পারি। হ্যাঁ, 1 বছর পরে টডলার এজ, যেটাকে 2 বছর বলে। আচ্ছা, 3-এ এটাকে থাকতেই হবে। অর্থাৎ 3 বছরের আগে যদি দেখা যায় যে তার কোনো সমস্যা ছিল না, এখন তার বয়স 5, সমস্যা দেখা দিচ্ছে, তখন কিন্তু অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের আওতায় এটি পড়বে না। এটি অন্য আরেকটি নিউরো ডেভেলপমেন্টাল ক্যাটাগরিতে পড়ে যাবে যদি এটার পর্যবেক্ষণটা সঠিক হয়। আর এই রোগের বিকাশটা এটি আর্লি চাইল্ডহুডেই পরিপূর্ণতা লাভ করবে। পরিপূর্ণতা লাভ করতে মানে হচ্ছে পূর্ণ বিকশিত হবে অসুস্থতার ক্ষেত্রে। দুটো জিনিসকে লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে যে তার কমিউনিকেশন, আমরা যে একে অপরের সাথে যোগাযোগ করি এটা চোখের ভাষায়, তারপরে অঙ্গভঙ্গির মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, তারপরে তার আচরণগত, যে কিভাবে একজন পরিবেশের সাথে সে মানিয়ে নিচ্ছে। পরিবেশের ভিতরে প্রধান উপাদান হচ্ছে পিতামাতা, কেয়ার গিভার, তার সাথে তার যোগাযোগটা কেমন হচ্ছে, ওখানে একটি মারাত্মক ঘাটতি থেকে যাবে। আর হচ্ছে যে কোনো একটা আচরণ রিপিটেডলি করতে থাকবে, রেস্ট্রিক্টেড, অর্থাৎ তার চাহিদাটা থাকবে একটা সংকীর্ণ মনা, অর্থাৎ নিজের একটা ভুবন শিশুটা নির্মাণ করবে, সেই ভুবনে অল্প কিছু কাজ বারবার করতে থাকবে এবং চোখের সাথে চোখের যে যোগাযোগটা এটা একেবারেই থাকবে না। এবং এরকম যদি হয় তখন আমরা তার আর্লি লাইফ, মানে বলতে যেটা বুঝি যে 3 বছর বয়সের আগ থেকে শুরু করে আমরা ক্রমান্বয়ে এটার বিকাশ দেখতে পাবো। তখন এই অসুস্থতাটা আমরা কিছু উপসর্গ, যেমন স্টেরিওটাইপ একটি শব্দ আমরা বলে থাকি, যে বারবার একটি কাজ করা, যেমন সে বারবার হাত নাড়াচ্ছে, এরকম আমি যেভাবে হাত নাড়াচ্ছি, অথবা এরকম করছে, এরকম করছে, অথবা এরকম করছে, এরকম মানে একটা কিছু একটা করছে হাতের মাধ্যমে, যেটা পারপাসলেস, কোনো উদ্দেশ্যবিহীন, এটি বারবার, অথবা কোনো একটি শব্দ আমরা বলছে যেটি কোনো অর্থ হয় না, বারবার এটা বলছে, অথবা কোনো এমন ভাবে করছে যে সে ওই কাজটুকু, ওই খেলনাটুকু বারবার একই কাজ করছে, সে অন্য তার খেলার সাথীর দিকে কোনো ভ্রুক্ষেপ করছে না, দৃষ্টি দিচ্ছে না, অথবা কোনো আওয়াজ, কোনো মানে পরিবেশগত কারোর কথা শুনে চমকে উঠে এমন আচরণ করছে যেটা আমরা বুঝতে পারছি না কেন করছে। আরেকটি হচ্ছে যে রেসিপ্রোকাল আচরণটা, এটা খুবই, আচ্ছা ডক্টর খন্দকার একটু ইন্টারাপ্ট করি আবার, সরি। রেসিপ্রোকাল যেটা বলছেন সেটা আমরা একটু পরে শুনবো। একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা একটু তার সাথে কথাটা সেরে নেই। জি, হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি বলুন। সাজিদ বলছিলাম জামাইকা থেকে। আমার একটা কোয়েশ্চেন ছিল, আসলে ঘুম থেকে, আমার বয়স 45, আমার ডায়াবেটিক্স আছে, সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে এখন 160 থাকে, সেই ক্ষেত্রে এটা কি ভালো? আগে ছিল 120 থাকে। জি, এটা কয়েকদিন ধরে হচ্ছে 160 মেবি আপনার এটা আসে বোধহয়। 1 সেকেন্ড, এটা কি সুগার? বোধহয় 10-এর উপরে আসে। জি জি, সুগার লেভেলের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আসলে আমাদের আজকের অনুষ্ঠানটি হচ্ছে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমাদের ইন্টারনাল মেডিসিনের কেউ যদি থাকে সেদিন এটার উত্তর দিলে ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। তো দুঃখিত দর্শক, আসলে আপনার এই প্রশ্নটির উত্তর আমরা আসলে নিতে পারলাম না আজকে। অন্য কোনো দিন আপনার প্রশ্নের নিশ্চয়ই আমরা উত্তর দেব। তো ডক্টর খন্দকার তাহের, যেটি আমরা বলি যে মানুষ একজন আমরা যারা মানুষ তারা একটা সামাজিক জাতি, অর্থাৎ জন্ম থেকে একটি শিশু তার মায়ের সাথে একটি বন্ধন, একটি যোগাযোগ, এই বন্ধন যোগাযোগটা
শব্দের মাধ্যমে হতে পারে, চোখের মাধ্যমে হতে পারে, আচরণগত হতে পারে। তো যে জিনিসটি অত্যন্ত মানে লক্ষণীয়, যে মা অথবা বাবা যদি শিশুকে একটি হাস্যোজ্জ্বল মুখ উপস্থাপন করে, এর বিনিময়ে সেও একটি হাসি দেয়। যে আপনি চোখের ভাষায়, যেমন একজন মা অথবা একজন বাবা অথবা কেয়ার গিভার শিশুকে যে লালন করছে, সে তার মুখের যে অবয়ব যেটা রয়েছে সেটা দিয়ে যে এক্সপ্রেশনটা বিনিময় করছে, সেখানে একটা রেসিপ্রোসিটি বলা হয়। অর্থাৎ সে যদি আনন্দিত হয় তাহলে শিশু আনন্দিত হবে, সে যদি শঙ্কিত হয় শিশুও শঙ্কিত হবে, সে যদি চোখ বড় বড় করে তাকায়, এই যে আচরণগত রেসিপ্রোসিটি, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ ভয় দেখালে শিশু ভয় পাওয়ার কথা, আনন্দের কোনো সংকেত দিলে সে আনন্দিত হয়। একটা পারস্পরিক একই রকম প্রতিক্রিয়া সে দেখায়। এক্স্যাক্টলি, মানুষ এটাই কি আমরা বলছি রেসিপ্রোসিটি। এটা অতি মূল্যবান একটি বিহেভিয়ারের জগতে এই বিহেভিয়ারের মূল্য $1,000,000। অর্থাৎ এটি একটি অমূল্য সম্পদ মানুষের জন্য, যেটি মানুষ এটাকে নিয়েই ধীরে ধীরে বড় হয়। আচ্ছা, এটি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের শিশুর সেটা থাকে না। অর্থাৎ সে পৃথিবীর যে তার আশেপাশের যারা কেয়ার গিভার আছে, পিতা এবং মাতা, তার সাথে কোনো ভাব বিনিময়, যেটি নন ভার্বাল কমিউনিকেশন আমরা বলি, মুখের, কারণ সে তো 1 বছরের আগে তার কথা তো এখনো ফুটেনি। অর্থাৎ 1 বছর পরে শুধু মামা দাদা দুটো শব্দ, অথবা একটি দুটো বেশি হতে পারে, কিন্তু সেই শব্দেরও যে ব্যবহার সেটি শিশু করতে পারছে না। শিশু কোনো কিছু শিখছে না, আপনার আচরণে শিশু সাড়া দিচ্ছে না, শিশু নিজেকে লুকিয়ে রাখছে এমন ভাবে যে তার আই কন্টাক্ট করছে না, চোখের সাথে চোখ রেখে সে কিছু বলছে না। আর আরেকটি হচ্ছে সে অন্য আরেকটা ভুবনে মণি ঋষির মতো, মানে একটি শিশু সে হয়তো গবেষক অথবা মণি ঋষি ধ্যানমগ্ন কোন সাধু জগতের মতো নিজের জগতে থাকছে। সে যা করছে মনের আনন্দে এমন একটা কাজ করছে যেটা তাকে আনন্দ দিচ্ছে, কিন্তু আশেপাশের লোকজন এটা বুঝতে পারছে না যে আনন্দের ব্যাপারটা কি, আর এটা শুরুই বা কখন আর শেষ হবে কখন। এই যে মানে একটা নিদারুণ একটা চিত্র, শিশু যখন তার বয়স 2 বছর অথবা 2-এর একটু বেশি হয়, তখন আমরা যেটাকে বলি যে এটি হচ্ছে অশনি সংকেত যে তার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে আমরা অভিভাবকদেরকে বলি যে তাকে একজন সাইকোলজিস্ট অথবা শিশু সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন, অথবা এই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে শিশুটিকে নিয়ে গেলে 2 বছর বয়সে, তখন তার এই ASD সংক্ষেপে বলা হয়, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে এক ধরনের টুল, আমরা যখন এই টুলের কথা বলি আমাদের চোখের সামনে হাজির হয় যে টুল বক্স, হাতুড়ি অথবা কোনো যন্ত্রপাতি, আসলে এটি নয়, এরকম একটি বইয়ের মতো মানে একটি জিনিস, এটাকে বলা হয় ADOS, অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন স্কিল। এই বইটার 2য় এডিশন, এটাকে তখন একজন প্রশিক্ষিত মানে যে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট সেটা অ্যাডমিনিস্ট্রার করবে। অর্থাৎ এটা করতে গেলে এই ADOS এডিশন 2 অথবা ADI, অটিজম ডায়াগনস্টিক ইন্টারভিউ রিভিউ, এটা যখন অ্যাডমিনিস্ট্রার করবে তখন 40 থেকে 50 মিনিটের একটা টেস্ট হবে। এই টেস্টের 4টি মডিউল রয়েছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। তো এটার করার পর প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী যিনি সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, তিনি ঘোষণা দিবেন যে এই শিশুটির অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আক্রান্ত হয়েছে। আমরা এখানে দুটো কথা বলতে চাই প্রিয় দর্শক শ্রোতাদের কাছে, যে একজন শিশুর বুদ্ধিবৃত্তিক যোগ্যতা কিন্তু থাকতে পারে। অনেকের ধারণা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার মানে হচ্ছে যে তার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতেই হবে, না,
ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নর্মাল, কিন্তু অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে। আবার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারও থাকতে পারে। সুতরাং অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার হওয়ার অর্থ এই নয় যে এই যে শিশু সে বুদ্ধিহীন অথবা ইন্টেলেকচুয়ালি ডিসেবল, এটি সঠিক নয়। আশা করি বুঝতে পেরেছেন। জি জি, মানে মানে তার বুদ্ধির সমস্যা থাকতে পারে, কিন্তু সেটার সাথে এটা থাকতে পারে, সেটা ছাড়াও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, কিন্তু শুধু যদি এইটা থাকে তখন তাকে বুদ্ধিহীন ভাবা যাবে না। বুদ্ধিহীন ভাবা যাবে না, তাকে বলতে হবে যে হায়ার ফাংশন। মানে এই জন্য আমরা শুরুতেই বলেছি প্রিয় দর্শক শ্রোতা, যে এটা একটা স্পেকট্রাম মানে রংধনুর মতো। রংধনু যেমন এক দিগন্ত থেকে আরেক দিগন্তে চলে যাচ্ছে, আপনার গাড়ির যে কাচের উপরে যে ওয়াইপার থাকে, ওয়াইপারটা আপনার গাড়ির কাচকে কি করে, পরিষ্কার করে এক দিক থেকে আরেক দিকে। একটা স্পেকট্রাম, এই স্পেকট্রামের কোনো একটা কোণায় মনে করেন বাঁ দিকে হচ্ছে শিশুটা একেবারেই ফাংশন করছে না, একেবারেই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। তার ক্ষেত্রে তার বুদ্ধিভিত্তিক দৈন্যতা রয়েছে, আচরণগত দৈন্যতা রয়েছে, রিপিটেড কাজ করার প্রবণতা অনেক বেশি। তারপরে কতগুলো বিষয় থাকবে যেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি মূলত। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ইরিটেবল, সারাক্ষণ চিৎকার করতে থাকে এবং সে ভাঙচুর করতে থাকে। তারপর একটি কাজ সে মনোযোগ দিয়ে ইনস্ট্রাকশনটা নিতে চায় না, চমকে উঠে অথবা সে স্ক্রিন করে, আঘাত করে। এরকম কতগুলো মানে মানে আচরণ তার ভিতরে যেতে পারে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করে আমার একটা জিনিস মনে হলো, যে এই যে শিশুটা আরেকজনের সাথে কমিউনিকেট করছে না, তাই না? মানে আপনি যেটা বললেন যে ভার্বাল কমিউনিকেশন তো করছেই না, অনেক সময় নন ভার্বালও ঠিক মতো সে করে না। এই যে কমিউনিকেশন গ্যাপটা ছোটবেলায় হচ্ছে, এতে কি তার মানে স্পিচ ডেভেলপমেন্টে কোনো সমস্যা হয়, যে কথা বলা দেরিতে শিখে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে স্পিচ ডেভেলপমেন্টাল এই ক্ষেত্রে দুটো জিনিস দেখা যেতে পারে। আমরা প্রথমে বলেছি যে একজন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের শিশু বুদ্ধিভিত্তিক যোগ্যতা বিদ্যমান থাকতে পারে, তেমনি একটি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চা তার ভার্বাল কোয়ালিফিকেশন অর্থাৎ কথা বলার ক্ষমতা পূর্ণ মাত্রায় কিন্তু থাকতে পারে, আবার একেবারেই নাও থাকতে পারে। অর্থাৎ সে হয়তো একটি দুটো শব্দের বেশি আর অ্যাকুইজিশন সে করে নেই। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সে নন ভার্বাল অথবা খুবই মিনিমাম ভার্বাল। বয়স তার 3 হয়েছে, কিন্তু তার শব্দের শেখার মানে সম্ভার হয়েছে মাত্র 4টির বেশি শব্দ সে বলতে পারে না। তো সেই ক্ষেত্রে স্পিচ ডিলে থাকাটা খুবই স্বাভাবিক। অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের এই শিশুগুলোর শব্দ শেখার যে ক্ষমতাটা যদি খুব মানে দুর্বল থাকে, সেই ক্ষেত্রে বয়স অনুপাতে যেভাবে তার শব্দ শেখার কথা ছিল, সেই শব্দের সম্ভার তার মননে এটা থাকে না। এটা আবার দেখা যেতে পারে যে তার ভোকাবুলারি, যেটা শব্দ চয়ন ক্ষমতা, শব্দের ব্যবহার, এটি ভালোই করছে, কিন্তু সে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছে। কারণ হয়তো শব্দের কোনো ঘাটতি নেই, কিন্তু আচরণগত ঘাটতি থাকতে পারে। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি। তো অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের, আমরা এই বিষয়ে আরো শুনবো। তো দর্শক, সময় হলো বিরতি নেয়ার। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আমরা কথা বলছি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে। আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি, এর উপসর্গগুলো শুনেছি, কিভাবে প্রকাশ হয়। ডক্টর খন্দকার তাহের, আপনি যে বলছিলেন যে তারা ছোটবেলায় থেকে তাদের কিছু মানে আচরণগত বিষয় আমরা লক্ষ্য করবো, সেক্ষেত্রে এই বিষয়টা কি মানে এমন হয় কি যে নাকি এটা অভিভাবকের দিক থেকে এক ধরনের গাফিলতি? যে অনেকে বলেন না যে একটা বয়সের পরে যখন এটা ডায়াগনোসিস হয় বা স্কুল থেকে বলে, তখন প্রায়শই আমরা অভিভাবকদের শুনি না এত এমন ছিল না বা এটাই স্বাভাবিক। এটা একটা প্রবণতা থাকে। বা অনেক সময় আপনি আরেকটা কথা বললেন যে তাদের যেহেতু বুদ্ধিভিত্তিক কোনো সমস্যা থাকে না, সেক্ষেত্রে
তারা কি এমন কিছু করে যে হয়তো বুদ্ধিদীপ্ত এমন কোনো কাজ করে পরিবারের সাথে, যে কারণে বাবা মাও কনফিউজ থাকে যে না সে তো সব অন্যান্য কাজ করছি? তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এই বিষয়টা বোঝার উপায় হচ্ছে যে একটি শিশুর যখন সোশ্যাল ডিমান্ড গুলো বাড়তে থাকে, যেমন সে একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে তাকে একটা খেলনা দিলে সেই খেলনাটা খেলে সেখান থেকে বিরতি নিয়ে সে আবার খাবার খাবে। এই যে খাবারের চাহিদা, তারপরে খেলনার চাহিদা, তারপরে শিশুকে যে মা বাবা ডাক দিল তাকে সাড়া দিয়ে তার সাথে ভাব বিনিময় করা, এটা একটা সামাজিক ইন্টারপার্সোনাল চাহিদা। খেলার চাহিদা, ডাকে সাড়া দেওয়ার চাহিদা, খাবারের চাহিদা, এই চাহিদাগুলোতে সে শিফট হতে পারে না। অর্থাৎ আচ্ছা আচ্ছা, রেস্ট্রিক্টেড বিহেভিয়ার। দুটো কথা আপনাদের মনে রাখতে হবে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার যদি ধরতে চান। রেস্ট্রিক্টেড বিহেভিয়ার অর্থাৎ যে আচরণটা বারবার করছে, এই আচরণটা এতবার করার কথা নয়, এবং এটাতে অভিভাবক মানে হতাশ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, বারবার একই কাজ করছে, একই খেলা একইভাবে খেলছে, রিপিটেড করছে, রেস্ট্রিক্টেড করছে, মানে এর বাইরে তার আর কোনো কাজ কিছু করছে না। যেটাই করুক, সে যদি গোসল করছে তাহলে গোসলই করছে, গোসল থেকে আপনি তাকে আনতে পারছেন না। অথবা খাবার খাচ্ছে, মুখে দিচ্ছে, অথবা বই ছিঁড়ছে, অথবা খামচি দিচ্ছে। এই যে রিপিটেটিভ এবং মানে কাজটা যদি বারবার করতে থাকে, এটা নির্দয় আকারেই দেখা যায় সাধারণত, যেহেতু এটা অর্থহীন। আরেকটি হচ্ছে যে তাকে বাইরে থেকে তার বিহেভিয়ারকে পরিবর্তন করার ক্ষমতা কোনো অ্যাডাল্টের থাকে না। তখন শিশুটা তার আপন ভুবনে সে তাকে যে কাজটা আনন্দ দেয় সেটি আমার কাছে অথবা তার সাপোর্টিভ গ্রুপ যেমন পিতামাতার কাছে অর্থহীন মনে হবে। সেই ক্ষেত্রে কমিউনিকেশন যে স্কিল, এটা শিশুর পক্ষ থেকে মানে আমরা ঘাটতিটা পাচ্ছি, সেই ক্ষেত্রে তার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে যাবে। তখন শিশুটাকে লক্ষ্য রাখতে হবে যে এটি যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, যেমন 3 বছর বয়সের আগে চোখের কোনো যোগাযোগ ছিল না, আমরা চোখ নিয়ে অনেক সুন্দর রোমান্টিক গান শুনেছি, তার মূল বিষয়বস্তুটা কি? চোখের ভাষা পড়ে নিতে হয়, তাই না? চোখ রেখে ভালোবাসা বিনিময় হয়। এটি শুধু যে প্রাপ্তবয়স্ক নরনারীর ভালোবাসা বিনিময় হয় সেটি নয়, শিশুর সাথে মায়ের ভালোবাসা, শিশুর সাথে তার দাদা দাদি, নানা নানি, ভাই অথবা বোন অথবা পরিবারের ঘনিষ্ঠ জনের যে যোগাযোগের ভালোবাসা সেটি হচ্ছে না। সেটাই সেক্ষেত্রে একটি রেড ফ্ল্যাগ, সতর্কতা। আমরা কেন বলছি বারবার সতর্কতা? দর্শক শ্রোতা, যে এটা চিকিৎসাতে যে জিনিসটা আমরা ব্যবহার করি এটাকে বলা হয় ABA, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস। শব্দ 3টি ইংরেজি শব্দ, কিন্তু এটি একটি মানে কমপ্লেক্স একটা ইন্টারভেনশন মানে হলো এই কাজটুকু করবে একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, যিনি সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট, তার প্রশিক্ষণ রয়েছে। তিনি এই শিশুকে যদি 5 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই করতে না পারেন, তাহলে কিন্তু শিশুর এই অসুখ থেকে ফাংশনিং লেভেল উন্নতি হওয়ার আশা করাটা খুবই খুবই ক্ষীণ। অর্থাৎ গোল্ডেন টাইম হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি আর্লি এজ ইন্টারভেনশন। আর্লি এজ ইন্টারভেনশনটা হচ্ছে 5 বছরের আগেই শিশুকে পৃথক করে তাকে ABA, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, এটি দেওয়ার অর্থ হচ্ছে যে তার আচরণের শুদ্ধতা, তাকে একটা কায়দা কৌশলের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে 1-to-1 সেটিং দিয়ে তাকে একটি আচরণ শিখানো হয়, একটা তার জগৎ থেকে বের করে নিয়ে আসতে হবে, আসার জন্য এটা একটা কৌশল শিখানো হয় একটি। আরেকটি হচ্ছে স্পিচ থেরাপি, যেটি আজকের উপস্থাপক ডক্টর আশফাক বলেছেন যে যদি ভাষার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে প্রশিক্ষিত স্পিচ প্যাথোলজিস্ট যারা রয়েছেন তারা তাকে ভাষা কিভাবে ব্যবহার করবে তাকে স্কিল শেখানো হয়। আর রয়েছে অকুপেশনাল থেরাপি। এই 3টি থেরাপি ABA, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, স্পিচ থেরাপি,
অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি শোনার সময় আপনি যে শিশু তো কোনো চাকরি করে না, তাহলে তার অকুপেশনটা কি? এটি একটি ইংরেজি শব্দ, কারিগরি শব্দ বটে, কিন্তু এটাতে কি করা হয়? করা হয় হচ্ছে যে শিশুটা যে সেন্সরি ইনপুটটা নিচ্ছে, যে শব্দ থেকে, আলো থেকে, কোনো মানুষের চিৎকার থেকে, কথা বলা থেকে, এই যে প্রসেসিং, শিশুটা হয়তো বারবার হাতে চুলকাচ্ছে, অর্থাৎ তার এই হাতের তালুতে হাইপার সেন্সিটিভিটি রয়েছে, অর্থাৎ তার মাথায় কোনো জায়গায় আঘাত করছে, অথবা তার মোটর স্কিল, তাকে বলা হয় এটিকে ধরো, সেইটাকে ধরতে গিয়ে বারবার হাত এগিয়ে নিচ্ছে, পিছনে নিচ্ছে, কিন্তু ধরতে পারছে না। তাকে বলা হচ্ছে হাঁটো, সে এক পা দিচ্ছে, এক পা পিছনে দিচ্ছে, এক পা দিচ্ছে, এক পা দিচ্ছে, তার মানে তার কোনো স্কিল, যেটা মোটর স্কিল বলি, সেটা করছে না। তখন তাকে অকুপেশনাল থেরাপিস্ট দিয়ে এটা তাকে শিক্ষা দেওয়া হয়। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের আর্লি ইন্টারভেনশন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার, এটা মনে রাখতেই হবে। যদি আমরা 5 বছরের লক্ষ্যমাত্রার আগে শিশুকে, 5 বছর মানে কি, শিশুটা কিন্তু এখনো স্কুলে যায়নি। লক্ষ্য রাখুন, আমাদের কমিউনিটিতে কিন্তু আমরা অটিস্টিক স্পেকট্রাম শিশুকে সুন্দর একটি জীবন উপহার দিতে পারছি না। এটার কারণ হচ্ছে একজন অভিভাবক তিনি উৎসাহিত থাকেন না যে শিশুর আচরণগত সমস্যা আছে কি নাই, আপনারা এটা বুঝতে পারছেন না, আপনারা পেশাজীবীর কাছে নিয়ে যাচ্ছেন না। কখন ধরা পড়ছে? 5 বছর পর, অর্থাৎ গ্রেড এ, কিন্ডারগার্টেন, অথবা তারপরে যখন 6 বছর বয়সে শিশুকে স্কুলে দেওয়া হয়, তখন যদি ধরা পড়ে যে তার অটিজম হয়েছে, কিন্তু ইন্টারভেনশনের যে সুযোগটা ছিল সেটি কিন্তু আমরা হেলায় অবহেলায় ফেলে দিয়েছি। শিশুর একটি উজ্জ্বল ভবিষ্যৎকে আমরা নিজে নষ্ট করেছি সচেতনতার অভাবে। না, কিন্তু মানে যখন বুঝতে পারলো বা উপলব্ধি হলো যে ভুল হয়ে গেছে, তারপরে যদি তারা 5 বছরের পরে, বয়সের পরে যদি কাজটা করতে চান, সেক্ষেত্রে কতটা করা যাবে? ধন্যবাদ। 6 বছর বয়সে যেমন শিশুটার মানে অটিজম ধরা পড়লো, তখন আমরা তাকে এই যে ABA, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, এই একটা প্রকল্প তাকে দিব, তারপর স্পিচ থেরাপি দিব, অকুপেশনাল থেরাপি দিব। কিন্তু এই শিশুর যে মস্তিষ্কের গঠন, ওখানে পরিবর্তিত হয়ে একটি স্থায়িত্ব লাভ করেছে, অর্থাৎ এই কাজগুলো 5 বছর পরে অ্যাপ্লাই করলে, প্রয়োগ করলে, এটার উন্নতিটা আশানুরূপ হবে না। কারণ আর্লি চাইল্ড ইন্টারভেনশন। সেই জন্য দর্শক শ্রোতা, সামাজিক সচেতনতা, পারিপার্শ্বিকতা, সবাই নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, এটা নিয়ে কথা বলুন, কনসার্ন দেখান যে এটি বিষয়, এটাকে আমরা ওভার ডায়াগনোসিসও করতে চাই না। অনেক সময় লাজুক থাকে, যেমন এটা একটা গুরুত্বপূর্ণ, অনেক শিশু স্পিচ দিলে স্বাভাবিক থাকতে পারে, কিন্তু সে কথা বলে, কিন্তু বলবে অন্য আচরণগুলো ঠিক আছে, অর্থাৎ একটা কম্প্রিহেন্সিভ ফাইন্ডিং গুলোর মাধ্যমে লাজুক, তারা কমিউনিকেশন করে না, কিন্তু এক পর্যায়ে করবে। সেই ক্ষেত্রে তাকে আছে কি নাই এটি বোঝার জন্য আপনাকে একটা, এই যে ADOS টাইপ 2, মানে একটা এটি একজন প্রশিক্ষিত সাইকোলজিস্ট এটা 1 ঘন্টা ব্যাপী তার উপরে ইনস্টল করবে, অর্থাৎ অ্যাপ্লাই করে সিদ্ধান্ত নিয়ে আপনাকে বলে দিবে যে শিশুটার অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নাই। আর অনেক ধন্যবাদ, আমরা এটা অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। আমরা অনেক কিছু শুনলাম এবং অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু আপনার কাছ থেকে আজকে জানতে পারছি। আমার একটা প্রশ্ন এমন হচ্ছে, আপনি বললেন যে এসব ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা এক পর্যায়ে তাদের নির্দেশনায় বা তাদের মানে কি বলা যায়, যে তাদের উপদেশ অনুযায়ী স্বাস্থ্যকর্মীরাও কাজ করবেন তাদের সাথে, না? তো এই যে সবাই মিলিয়ে কাজটা করবেন, সবকিছু মিলিয়ে। তো এক্ষেত্রে এমন হয়, মানে অনেক অভিভাবকের মধ্যে আমি দেখেছি, তারা হয়তো ভাবেন যে এই বাচ্চাটার ব্যবহারটা এমন কেন করছে, সে তো চাইলেই এরকম, এই কাজটা তুমি বারবার কেন করছো, তুমি তো এটা এভাবে করতে পারো। তারা নিজেরাই মানে তারা
যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি যে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, সেই বিষয়টি না ভেবে তারা খুব সাধারণ একটি বিষয় হিসেবে এটিকে ভাবেন এবং তারা হয়তো শিশুটিকে জোর করেন, ধমক দেন এবং তারা চান যে তারা যা বলছে তারা সেটাকে ঠিক করার চেষ্টা করেন, তাদের যে পিতামাতা হিসেবে তাদের যে অধিকার আছে বা যে ক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার কি ধরনের পরিণাম হতে পারে? আচ্ছা, সেই ক্ষেত্রে পরিণাম যেটা হবে, এই শিশুটাকে যখন তার তার কাছ থেকে ক্রনোলজিক্যাল এজ, অর্থাৎ তার শারীরিক বয়সটার সাথে সাথে তার যে ডেভেলপমেন্ট, আচরণগত উন্নতি লক্ষ্য করার দরকার ছিল, সেটি ব্যাপক আকারে ধরা পড়বে এবং বাধাগ্রস্ত হবে। অর্থাৎ শিশুটি গ্রেড এ থেকে গ্রেড 2-তে উত্তীর্ণ হতে পারবে না। একাডেমিক পারফরমেন্স, যেটা শিক্ষকের থেকে ইনস্ট্রাকশন নিয়ে কোনো কিছু শেখা, সেটি সে ব্যর্থ হবে। তারপর সে ক্রমান্বয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শিশুটা শারীরিক বিশৃঙ্খল আচরণ করবে। সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটি হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হতে পারে, আরেকটি হতে পারে যে তার অস্বাভাবিক চঞ্চলতা দেখা দিতে পারে, আরেকটি হতে পারে যে একটি কাজ বারবার করতে চাচ্ছে, এই ধরনের আচরণ দেখা দিতে পারে। তখন এই শিশু মানে সে ভয়ঙ্কর আচরণের ভিতর দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। অর্থাৎ শিশুটা দেখা গেল যে কোথাও একটা ধারালো ছুরি নিয়ে খেলা করছে, কিন্তু সেই ছুরিটাকে সে যে বুদ্ধি খাটিয়ে ব্যবহার করে যেটাতে সে এটাকে আনন্দ নিবে, সেটিতে ব্যর্থ হচ্ছে। সুতরাং পরিবেশগতভাবে তার একটা বিপর্যয় শিশুর শরীরেই হতে পারে। এটি হচ্ছে এক। আর উত্তর আমেরিকার প্রেক্ষাপটে আপনি যখনই শিশুকে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নির্ণয় না করে শিশুর উপরে আপনার আশা আকাঙ্ক্ষাকে চাপিয়ে দিবেন, তখন কিন্তু শিশু নির্যাতনের দায়ে আপনাকে যে কেউ অভিযুক্ত করতে পারে। অর্থাৎ যে কোনো একজন স্কুল সোশ্যাল ওয়ার্কার সে বলতে পারে যে আপনি চাইল্ড অ্যাবিউজ করছেন, সেক্ষেত্রে আপনি একটি অপরাধে জড়িয়ে আপনাকে আইনে আবদ্ধ হয়ে যেতে পারে, আপনাকে শাস্তি দিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার একটি শিশু অধিকার। এটাকে নির্ণয় করা অভিভাবকের সামাজিক রাজনৈতিক দায়িত্ব। অর্থাৎ আপনি যে দেশে বসবাস করছেন সেখানে কিন্তু শিশু সুরক্ষা আইন সুপ্রতিষ্ঠিত। এই দেশটি কিন্তু আমাদের দেশের শাসন বিধির মাধ্যমে চালিত হয় না। সুতরাং কানাডা এবং আমেরিকা অথবা আপনারা যারা দেখছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি শিশুকে অবহেলা করলে সেটা আইনের দণ্ডনীয় হতে পারে, কিন্তু আইনের প্রয়োগটা সঠিকভাবে হয় না। কিন্তু উত্তর আমেরিকাতে এটার প্রয়োগ হবেই, এটাতে কোনো সন্দেহ নেই, এবং হবেই। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো এক্সকিউজ থাকবে না, বরঞ্চ চাইল্ড নেগলিজেন্স এর আওতায় আপনি পড়ে যাবেন। কারণ 5 বছর বয়সের আগে আপনি কেন শিশুটাকে অটিজম আছে কিনা নির্ধারণ করেননি, না করে তার কাছ থেকে একটি ব্যবহার আপনি আশা করেন, আর সেটা যখন সে ব্যর্থ হচ্ছে আপনি তখন তাকে ধমক দিচ্ছেন, শারীরিক শাস্তি দেওয়ার জন্য উদ্ধত হচ্ছেন। শাস্তি দিচ্ছেন না, কিন্তু শাস্তি দেওয়ার জন্য আপনি উৎসাহিত হচ্ছেন। এটাতে কোনো উপকার তো হবেই না, বরঞ্চ শিশুর একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকবে এবং সেই ক্ষেত্রে তার আত্মবিশ্বাসটা অনেকাংশে ধ্বংস হয়ে যাবে। শিশুর সাথে আপনার একটা বৈরিতা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে পরিবারে কোনো সুখ শান্তি থাকবে না, না থাকবে মায়ের। আচ্ছা, তো ডক্টর খন্দকার অনেক ধন্যবাদ। আমার একটা কথা মনে হলো, মানে আমরা খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটু পরে শুনতে চাইবো যে আসলে করণীয় কি, ছোট্ট করে শুনবো। তার আগে একটা ছোট্ট বিষয়, আপনি হয়তো জানেন যে সাম্প্রতিককালে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো একটা প্রসঙ্গে বলেছেন যে অতি ব্যবহৃত একটি ওষুধ টাইলেনল, সেটা মানে গর্ভাবস্থায় গ্রহণ করলে সে থেকে অটিজম হতে পারে। আমি সুযোগটা নিতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আসলে এই কথাটা কতটুকু বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত এখনো পর্যন্ত এভিডেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, যে যদি গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে অথবা ব্লাড প্রেশার বেশি থাকে, অথবা শিশুর যদি প্রিম্যাচিওর ডেলিভারি হয় অথবা স্বল্প ওজনের বার্থ হয়,
অথবা জন্মের সময় যদি তার বার্থ অ্যাসফেক্সিয়া অর্থাৎ একটি ডিফিকাল্ট ডেলিভারি, যেখানে বাচ্চার মাথাটা জন্ম দ্বারে আটকে গেছে এবং শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, এগুলো মায়ের একটি রিস্ক ফ্যাক্টর বলে চিহ্নিত করা হয়েছে। তারপরে আমরা দেখি যে গর্ভবতী মায়ের যদি কোনো কনজেনিটাল ইনফেকশন, রুবেলা ইনফেকশন অথবা সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, এগুলি খুবই কম হয়। আরেকটি হচ্ছে হেভি মেটাল পয়জনিং যদি হয় মায়ের ক্ষেত্রে, যেমন লেড পয়জনিং এগুলো। আর এমনি যেটা বলা হয় যে মায়ের যদি ভ্যালপ্রোইক অ্যাসিড, যেটা মানে এপিলেপসির একটি ওষুধ, সেটা যদি পরিসেবন করে থাকে, থ্যালিডোমাইড নামে একটি জন্ম নিয়ন্ত্রণের বড়ি আগে ছিল, বর্তমানে পাওয়া যায় না, এই ওষুধগুলো যদি মা সেবন করে থাকেন তাহলে শিশুর ক্ষেত্রে মানে অটিজম হওয়ার একটা রিস্ক বিজ্ঞানীরা আগে এভিডেন্স করে বলেছেন। বর্তমানে যে কথাটা আমাদের এসেছে যে টাইলেনল, আমরা এখন পর্যন্ত পর্যাপ্ত গবেষণার মাধ্যমে টাইলেনল সেবন গর্ভ অবস্থায় এই অটিজম করে কিনা এটি যথেষ্ট পরিমাণ গবেষণার মাধ্যমে প্রমাণিত নয় বলে আমি যতটুকু জানি। জি জি, অনেক ধন্যবাদ। মানে দর্শক, আপনারা হয়তো জানেন যেটা টাইলেনল, অ্যাসিটামিনোফেন, বাংলাদেশে যেটা প্যারাসিটামল নামে পরিচিত। যাই হোক, ডক্টর খন্দকার তাহের, আমরা শেষ ভাগে খুব সংক্ষেপে বলতে হবে আসলে করণীয় কি। আমি জানি যে সংক্ষেপে এটা বলা সম্ভব না, খুবই কঠিন। করণীয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, যারা দম্পতি, তাদের উচিত প্রথমেই সন্তান নিয়ে নেওয়া। অ্যাডভান্স এজ অফ মাম অ্যান্ড ড্যাড, প্যাটার্নাল এবং ম্যাটার্নাল অ্যাডভান্স এজ একটা রিস্ক ফ্যাক্টর, মনে রাখবেন। অর্থাৎ আমাদের সমাজে দেখা যায় যে 40 বয়সের পরে বাচ্চা নিয়ে থাকেন। এই যে 40 বয়সের পরে 50 বছর বয়সে বাচ্চা নিয়ে থাকেন, মায়ের বয়স যদি 40-এর উপরে হয়ে যায়, এরকম 40, 37-এর পরে, অর্থাৎ 40-এর কাছাকাছি তদূর্ধ্ব, আর পিতার ক্ষেত্রে 50, 60, অধিক বয়স্ক বাবা আর অধিক বয়স্ক মা, এটাকে পরিহার করাটা ভালো। এটাতে ঝুঁকিটা কমিয়ে দেয়। অর্থাৎ আপনি যদি বিয়ে করে ফেলেন তাহলে বাচ্চা নিয়ে নিন এবং আপনার পরিবারকে পরিপূর্ণতা দিন। যেমন একটি শিশু নিয়েছেন, আরেকটি শিশু নিয়ে নেন, কারণ আরেকটি শিশুকে সামাজিকতা, সহমর্মিতা, তাকে একটা পরিবেশ দেয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, নাগরিক জীবনের ব্যস্ততা এবং ভবিষ্যতের পরিবার পরিকল্পনা নিয়ে আশঙ্কা থেকে এক বাচ্চাতে সবাই স্থির থাকেন, এটিও স্বাস্থ্যকর নয়। একটি শিশু আরেকটি শিশুর সাথে ভাব বিনিময় করবে। সুতরাং সংসারে যদি দুটো শিশু থাকে এবং সেটা যদি একত্রে বেড়ে ওঠে, তাতে আপনার পরিশ্রমটা সাশ্রয় হবে, অর্থাৎ খরচের মাত্রাটাও কমে যাবে, পরিকল্পনা পরিবারকে নিয়ে সেটা সুষ্ঠু হবে। আরেকটি হচ্ছে বিয়ে করেই মানে খুব বেশি অপেক্ষা না করে বাচ্চা নিয়ে আপনার ঝুঁকিটা কমাতে পারেন, কমানো যায়। আর 2 নম্বর হচ্ছে আরেকটি ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যেতে পারে। অর্থাৎ কোনো বাচ্চা যদি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে পরবর্তী বাচ্চাটার অটিজম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা কিন্তু এটা আরেকটি খারাপ দিক। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি বাচ্চা নিতে পারেন, কিন্তু মনকে স্থির করতে হবে যে ওই বাচ্চাটাও কিন্তু অটিজম হতে পারে, কিন্তু এটি নিশ্চিত নয়। সুতরাং এখানে মানে শাকের করাত, অর্থাৎ যেই ছুরিতে দুদিকেই ধার রয়েছে, অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ইচ্ছা করলে রিস্ক নিতে পারেন। সেক্ষেত্রে আমরা বাস্তবে দেখতে পেয়েছি যে বাংলাদেশের কমিউনিটিতে আমার অভিজ্ঞতা অনুযায়ী যে দুটো বাচ্চারই অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার হয়েছে। একটি তীব্রতা একটু কম, একটি তীব্রতা অনেক বেশি, এরকম। আবার দেখা যাচ্ছে যে একজন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চা আছে কিন্তু তার একটা সুস্থ বাচ্চা আছে, এটাও কিন্তু আছে। এই আরেকটা হচ্ছে যে মানে নিজে, এটি একটি কারিগরি বিষয়, স্বাস্থ্যগত। আপনি পিতামাতা অথবা গল্প উপন্যাস পড়ে, মুভি দেখে বাচ্চার আচরণের কোনো ব্যাখ্যা দিতে যাবেন না। আমরা এটা ভুল করে থাকি।
একটা শিশুর আচরণের ব্যাখ্যা করতে গেলে আপনাকে প্রশিক্ষিত হতে হবে, অর্থাৎ শিশুর ব্রেইনের ভেতরে আমরা যেটা বলে থাকি বিজ্ঞানীরা যে অটিজম হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো চিহ্নিত করা যায়নি। এটি যেটা বলা হয়ে থাকে যে নিউরো ডেভেলপমেন্টাল, অর্থাৎ ব্রেইনটা খুব সম্ভবত আগেই হঠাৎ করে বেড়ে গেছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে অ্যাবনর্মাল সাইন্যাপটিক কমিউনিকেশন, যে নিউরনগুলোর ভিতরে যে সাইন্যাপস হয়ে থাকে এটা অ্যাবনর্মাল হয়েছে, অথবা নিউরো ট্রান্সমিটার যে কেমিস্ট্রি গুলো ব্রেইনে থাকার কথা এটি অনুপাতে উল্টাপাল্টা হচ্ছে, এরকম থাকতে পারে। সুতরাং এটা প্রকৃত কারণ আমরা জানতে পারি নাই, কিন্তু সমষ্টিগত কারণ হিসাবে যেটা বলি যে জেনেটিক, এনভায়রনমেন্টাল সবকিছু মিলিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো টুল নাই যে এই জহুরির মতো স্বর্ণ যেরকম খাঁটি না ভেজাল রয়েছে সেটা যেন আমরা টেস্ট করি ধরে ফেলতে পারবো, এমনটি নয়। সতর্কতা, সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের উপরে আপনার উৎসাহ উদ্দীপনা এটা খুব গুরুত্বপূর্ণ। তবে আর্লি ইন্টারভেনশন যদি করেন তাহলে শিশুকে স্পেশাল এডুকেশনের মাধ্যমে একটি সুস্থ জীবন দেওয়া যাবে, তবে তাকে নিরাময় করা যাবে না, কারণ এটা নিরাময় বাস্তবতা, অসুস্থতা নয়। এটা হচ্ছে একটি সারা জীবনের পারভেসিভ একটি ইলনেস। শুধুমাত্র আচরণগত উন্নতিটা দিয়ে একটি মোটামুটি ফাংশনিং একটি, আমরা এই ক্ষেত্রে যে কথাটা বলে থাকি কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ জীবনের মান, একটা হিউম্যান মানুষ যেই মান বেঁচে থাকে সেই একটা মান এবং মানে আমরা প্রাপ্তবয়সে দিতে পারি। জি, পিতামাতাকেও মানে সারা জীবনের জন্য মানে এই প্রস্তুতিটা নিতে হবে, মানসিকভাবে নিতে হবে, সেটাই বাস্তবতা আসলে, এটার অস্বীকার করার উপায়। কারণ একটা শিশু তার অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে, সেটাই অভিভাবককে শিশুকে রেখে কোথায় যাবে। তো ডক্টর খন্দকার তাহের, আমরা শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম আজকে। আগামীতে আবার হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনি ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি খুবই জটিল একটি বিষয় নিয়ে সাধারণভাবে উপস্থাপন করতে। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।